গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী। আজের ১২তম পর্ব। যাত্রা আরম্ভ হয়। জগৎ নাই, কেহ নাই, শুধু অপু আছে, আর নীলমণি হাজরার যাত্রার দল আছে সামনে। সন্ধ্যার আগে বেহালা ইমন আলাপ করে। ভালো বেহালাদার, পাড়াগাঁয়ের ছেলে কখনো সে ভালো জিনিস শুনে নাই। উদাস করুণ সুরে হঠাৎ মন কেমন করিয়া ওঠে। মনে হয় বাবা এখনো বসিয়া বাড়িতে সেই কি লিখিতেছে। দিদি আসিতে চাহিয়াও আসিতে পারে নাই। প্রথম যখন জরির সাজ পোশাক পরিয়া টাঙানো ঝাড় ও কড়ির ডুমের আলোসজ্জিত আসরে রাজার মন্ত্রীর দল আসিতে আরম্ভ করে, অপু মনে ভাবে এমন সব জিনিস তাহার বাবা দেখিল না। সবাই তো আসরে আসিয়াছে গ্রামের, তাহাদের পাড়ার কোনো লোক তো বাকি নাই। বাবা কেন এখনো? পালা দ্রুত অগ্রসর হইতে থাকে। সেবার সে বালক কীর্তনের দলের যাত্রা শুনিয়াছিল। সে কি আর একই, কি সব সাজ, কি সব চেহারা! হঠাৎ পিছন হইতে কে বলে, খোকা, বেশ দেখতে পাচ্ছ তো। তাহার বাবা কখন আসিয়া আসবে বসিয়াছে অপু জানিতে পারে নাই। বাবার দিকে ফিরিয়া বলে, বাবা, দিদি এসেছে? চিকের মধ্যে বুঝি? মন্ত্রীর গুপ্ত ষড়যন্ত্রে যখন রাজা রাজ্যচ্যুত হইয়া স্ত্রী পুত্র লইয়া বনে চলিতেছেন, তখন কাঁদনের সুরে বেহালার সঙ্গত হয়। তারপর রাজা করুণ রস বহুক্ষণ জমাইয়া রাখিবার জন্য স্ত্রী পুত্রের হাতে ধরিয়া এক এক পা করিয়া থামেন, আর এক এক পা অগ্রসর হইতে থাকেন। সত্যিকার জগতে কোনো বনবাস গমনোদ্যত রাজা নিতান্ত অপ্রকৃতস্থ না হইলে একদল লোকের সম্মুখে সেরূপ করে না। বিশ্বস্ত রাজা সেনাপতি রাগে এমন কাঁপেন যে মৃগী রোগগ্রস্ত রোগীর পক্ষেও তাহা হিংসার বিষয় হইবার কথা। অপু অপলক চোখে চাহিয়া বসিয়া থাকে, মুগ্ধ বিস্মিত হইয়া যায়। এমন তো সে কখনো দেখে নাই। তারপর কোথায় চলিয়ে গিয়েছেন রাজা, কোথায় গিয়াছেন রানী? ঘন নিবিড় বনে শুধু রাজপুত্র অজয় ও রাজকুমারী ইন্দুলেখা ভাই বোন ঘুরিয়া বেড়ায়। কেউ নাই যে তাহাদের মুখের দিকে চায়, কেউ নাই যে নির্জন বনে তাহাদের পথ দেখাইয়া লইয়া চলে। ছোট ভাইয়ের জন্য ফল আনিতে একটু দূরে চলিয়া যাইয়া ইন্দুলেখা আর ফেরে না। অজয় বনের মধ্যে বনকে খুঁজিয়া বেড়ায়। তাহার পর নদীর ধারে হঠাৎ খুঁজিয়া পায় ইন্দুলেখার মৃতদেহ। ক্ষুধার তাড়নায় বিষফল খাইয়া সে মরিয়া গিয়াছে। অজয়ের করুণ গান, কোথায় ছেড়ে গেলি এই বনকান্তারে প্রাণপ্রিয় প্রাণসাথীরে, শুনিয়া অপু এতক্ষণ মুগ্ধ চোখে চাহিয়াছিল, আর থাকিতে পারে না, ফুলিয়া ফুলিয়া কাঁদে। কলিঙ্গ রাজের সহিত বিচিত্রকেতুর যুদ্ধে তলোয়ার খেলা কি যায়, বুঝি ঝাড়গুলো গুড়া হয়, নয়তো কোনো হতভাগ্য দর্শকের চোখ দুটি বাজায়। রব ওঠে ঝাড় সামলে, ঝাড় সামলে, কিন্তু অদ্ভুত যুদ্ধ কৌশল, সব বাঁচাইয়া চলে। ধন্য বিচিত্রকেতু। মধ্যে অনেকক্ষণ ধরিয়া জুড়িয়া দীর্ঘ গান ও বেহালার কসরতের সময় অপুকে তাহার বাবা ডাকিয়া বলে, ঘুম পাচ্ছে, বাড়ি যাবে খোকা? ঘুম? সর্বনাশ! না, সে বাড়ি যাইবে না। বাহিরে ডাকিয়া তাহার বাবা বলে, এই 2টো পয়সা রাখো বাবা, কিছু কেন খাও, আমি বাড়ি গেলাম। অপুর ইচ্ছে হয় সে 1 পয়সার পান কিনিয়া খাইবে। পানের দোকানের কাছে অত্যন্ত কিসের ভিড় দেখিয়া অগ্রসর হইয়া দেখে, অবাক! সেনাপতি বিচিত্রকেতু হাতিয়ার বন্ধ অবস্থায় বাদশাই কিনিয়া ধরাইতেছেন। তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড়। আশ্চর্যের উপর আশ্চর্য। রাজকুমার অজয় কোথা হইতে আসিয়া বিচিত্রকেতুর কোনোই হাত দিয়া বলিল, 1 পয়সার পান খাওয়া না কিশোরীদা? ধরা রাজপুত্রের প্রতি সেনাপতির বিশ্বস্ততা নিদর্শন দেখা গেল না। হাত ঝাড়া দিয়া বলিল, যা, অত পয়সা নেই। ওবেলা সাবানখানা যে দুজনে মাখলে, আমাকে কি বলেছিলে? রাজপুত্র পুনরায় বলিল, খাওয়াও না কিশোরীদা, আমি বুঝি কখনো কিছু দেইনি তোমাকে? বিচিত্রকেতু হাত ছাড়িয়া চলিয়া গেল। অপুর সমবয়সী হইবে, টুকটুকে, বেশ দেখিতে, গানের গলা বড় সুন্দর। অপু মুগ্ধ হইয়া তাহার দিকে চাহিয়া থাকে, বড় ইচ্ছা হয় আলাপ করিতে। হঠাৎ সে কিসের টানে সাহসী হইয়া আগাইয়া যায়।
একটু লজ্জার সঙ্গে বলে, পান খাবে? অজয় একটু অবাক হয়, বলে, তুমি খাওয়াবে? নিয়ে এসো না। দুজনে ভাব হইয়া যায়। ভাব বলিলে ভুল হয়, অপু মুগ্ধ অভিভূত হইয়া যায়। ইহাকে সে এতদিন মনে মনে চাহিয়া আসিয়াছে, এই রাজপুত্র অজয়কে। তাহার মায়ের শত রূপকথার কাহিনীর মধ্য দিয়া শৈশবের শত স্বপ্নময়ী মুগ্ধ কল্পনার ঘোরে তাহার প্রাণ ইহাকেই চাহিয়াছে। এই চোখ, এই মুখ, এই গলার স্বর, ঠিক সে যাহা চায় তাহাই। অজয় জিজ্ঞাসা করে, তোমাদের বাড়ি কোথায় ভাই? আমাকে একজনের বাড়ি খেতে দিয়েছে, বড্ড বেলায় খেতে দেয়। তোমাদের বাড়িতে খায় কে? খুশিতে অপুর সারাগা কেমন করে। সে বলে, ভাই, আমাদের বাড়িতে একজন খেতে যায়, সে আজ দেখলাম ঢোলক বাজাচ্ছে। তুমি কাল থেকে যেও, আমি এসে ডেকে নিয়ে যাব। ঢোলকওয়ালা না হয় তুমি যে বাড়িতে আগে খেতে সেখানে খাবে। খানিকক্ষণ দুজন এদিক ওদিক বেড়াইবার পর অজয় বলে, আমি যাই ভাই, শেষ সিনে আমার গান আছে। আমার পার্ট কেমন লাগছে তোমার? শেষ রাত্রে যাত্রা ভাঙিলে অপু বাড়ি আসে। পথে আসিতে আসিতে সে যেখানে কথা বলে তাহার মনে হয় যাত্রা একটু হইতেছে। বাড়িতে তাহার দিদি বলে, ও অপু, কেমন যাত্রা শুনলি? অপুর মনে হয় গভীর জনশূন্য বনের মধ্যে রাজকুমারী ইন্দুলেখা কি বলিয়া উঠিল। কিসে যে ঘোর তাহাকে পাইয়া বসিয়াছে। মহা খুশির সহিত সে বলে, কাল থেকে অজয় যে সেজেছিল মা, সে আমাদের বাড়ি খেতে আসবে। তাহার মা বলে, দুজনে খাবে? দুজনকে কোত্থেকে? অপু বলে, তা না, একজন তো চলে যাবে, শুধু অজয় খাবে। দুর্গা বলে, কেমন যাত্রা রে অপু? এমন কখনো দেখিনি। কেমন গান করলে যখন সে রাজকন্যা মরে গেল? অপুর তো রাত্রে ঘুমের ঘোরে চারিধারে যেন বেহালা সঙ্গীত হয়। ভোর হইলে একটু বেলায় তাহার ঘুম ভাঙে। শেষ রাত্রে ঘুমাইছে, তৃপ্তির সঙ্গে ঘুম হয় নাই। সূর্যের তীক্ষ্ণ আলোয় চোখে যেন সূচ বিধে, চোখে জল দিলে জ্বালা করে। কিন্তু তাহার কানে একটা বেহালা ঢোল, মন্দিরের ঐকতান বাজনা তখনও যেন বাজিতেছে। তখনও যেন সে যাত্রার আসরেই বসিয়া আছে। ঘাটের পথে যাইতে পাড়ার মেয়েরা কথা বলিতে বলিতে যাইতেছে। অপুর মনে হইল কেহ ধীরাবতী, কেহ কলিঙ্গ দেশের মহারানী, কেহ রাজপুত্র অজয়ের মা বসুমতী। দিদি প্রতি কথায় হাত পা নাড়ার ভঙ্গিতে রাজকন্যা ইন্দুলেখা যেন মাখানো। কাল যে ইন্দুলেখা সাজিয়াছিল তাহাকে মানাইছিল মন্দ নয় বটে, কিন্তু তাহার মনে মনে রাজকন্যা ইন্দুলেখা যে প্রতিমা গড়িয়া উঠিয়াছে, তাহা তাহার দিকে দিদিকে লইয়া, ওই রকম গায়ের রং, অমনি বড় বড় চোখ, অমনি সুন্দর মুখ, অমনি সুন্দর চুল। ইন্দুলেখা তাহার সকল করুণা, স্নেহ, মাধুরী লইয়া কোনো সেকালের দেশের অতীত জীবনের পরে আবার তাহা দিদি হইয়া যেন ফিরিয়া আসিয়াছে। কাল তাই ইন্দুলেখার কথার ভঙ্গিতে, প্রতি পদক্ষেপে দিদি যেন ফুটিয়া ফুটিয়া বাহির হইতেছিল। যখন গভীর বনে সে শত স্নেহে ছোট ভাইকে জড়াইয়া রাখিয়াছিল, তাকে খাওয়াইবার জন্য ফল আহরণ করিতে গিয়া একা নির্জন বনের মধ্যে হারাইয়া গেল। সেই একদিনে মাকাল ফলের ঘটনাটাই অপু ক্রমাগত মনে হইতেছিল। দুপুরবেলা খাইবার জন্য অপু গিয়া অজয়কে ডাকিয়া আনিল। তাহার মা দুজনকে এক জায়গা খাইতে দিয়া অজয় পরিচয় লইতে বসিল। সে ব্রাহ্মণের ছেলে, তাহার কেহ নাই। 1 মাসই তাহাকে মানুষ করিয়াছিল, সেও মরিয়া গেছে। আজ বছরখানিক যাত্রার দলে কাজ করিতেছে। সর্বজয়া ছেলেটির উপর খুব স্নেহ হইল। বারবার জিজ্ঞাসা করিয়া তাহাকে খাওয়াইল। খাওয়াইবার উপকরণ বেশি কিছু নাই, তবু ছেলেটি খুব খুশির সঙ্গে খাইল। তাহার পর দুর্গা মাকে চুপি চুপি বলিল, মা, ওকে সেই কালকে গানটা গাইতে বলো না, সেই কোথা ছেড়ে গেলে এ বন কান্তারে, প্রাণপ্রিয় প্রাণসাথীরে। অজয় গলা ছাড়িয়া গানটি গাহিল। অপু মুগ্ধ হইয়া গেল। সর্বজয়ের চোখের পাতা ভিজিয়া আসিল। আহা, এমন ছেলের মা নাই। তাহার পর সে আরও গান গাহিল। সর্বজয়া বলিল, বিকেলে মুড়ি ভাজব, তখন এসে অবশ্যই করে মুড়ি খেয়ে যেও, লজ্জা করো না যেন, যখন খুশি আসবে, আপনার বাড়ির মতো, বুঝলে? অপু তাহাকে সঙ্গে করিয়া নদীর ধারের দিকে বেড়াইতে গেল। সেখানে অজয় বলিল, ভাই,
তোমার তো গলা মিষ্টি, একটা গান গাও না। অপুর খুব ইচ্ছা হইল ইহার কাছে গান গাইয়া সে বাহাদুরি লইবে, কিন্তু বড় ভয় করে। এ একজন যাত্রাদলের ছেলে, এর কাছে তার গান গাওয়া। নদীর ধারে বড় শিমুল গাছটার তলায় চলাচলতির পথ হইতে কিছু দূরে বাঁশঝোপের আড়ালে দুজনে বসে। অপু অনেক কষ্টে লজ্জা কাটাইয়া একটা গান ধরে। শ্রীচরণের ভার একবার গা তোলো হে অনন্ত। দাশুরায় পাঁচালের গান বাবার মুখে শুনিয়া সে লিখিয়া লইয়াছে। অজয় অবাক হইয়া যায়, বলে, তোমার এমন গলা ভাই, তা তুমি গান গাও না কেন? আরেকটা গাও। অপু উৎসাহিত হইয়া আরেকটা ধরে। খেয়ার আসে বসে বই, মন ডুবলো বেলা খেয়ার ধারে। তাহার দিদি কোথা হইতে শিখিয়া আসিয়া গাহিত। সুরটা বড় ভালো লাগায় অপু তাহার কাছ হইতে শিখিয়াছিল। বাড়িতে কেহ না থাকিলে মাঝে মাঝে গানটা তাহারা দুজনে গাহিয়া থাকে। গান শেষ হইলে অজয় প্রশংসায় উচ্ছ্বসিত হইয়া উঠিল, বলিল, এমন গলা থাকলে যে কোনো দলে ঢুকলে 15 টাকা করে মাইনে সেধে দিবে, বলছি তোমায়। এর উপর একটু যদি শেখো। বাড়িতে কেহ না থাকিলে দিদির সামনে গাহিয়া অপু কতদিন দিদিকে জিজ্ঞাসা করিয়াছে, হ্যাঁ দিদি, আমার গলা আছে, গান হবে? দিদি তাহাকে বরাবর আশ্বাস দিয়ে আসিয়াছে, কিন্তু দিদির আশ্বাস যতই আশাপ্রদ হোক, আজ একজন সঙ্গীত দক্ষ খাস যাত্রা দলে নামকরা মেডেলওয়ালা গায়কের মুখে এ প্রশংসার কথা শুনিয়া আনন্দে অপু কি বলিয়া উত্তর করিবে ঠাউর করিতে পারিল না। বলিল, তোমার এই গানটা আমার শেখাও না। তাহার পর দুজনে গলা মিশাইয়া সেই গানটা গাহিল। অনেকক্ষণ হইয়া গেল, নদী বাহিয়া ছপ ছপ করিয়া নৌকা চলিতেছে। নদীর পাড়ের নিচে জলের ধারে একজন কি খুঁজিয়া বেড়াইতেছে। অজয় বলিল, কি খুঁজছ ভাই? অপু বলিল, ব্যাঙাচি খুঁজছে, ছিপে মাছ ধরবে। তাহার পর বলিল, আচ্ছা ভাই, তুমি আমাদের এখানে থাকো না কেন? যেও না কোথাও, থাকবে? এমন চোখ, এমন মিষ্টি গলার সুর, তাহার উপর অপুর আছে সে সেই রাজপুত্রের অজয়। কোন বনে ফিরিতে ফিরিতে অসহায় ছন্নছাড়া রূপবান রাজার ছেলের সঙ্গে হঠাৎ দেখা হইয়া ভাব হইয়া গিয়াছে চিরজন্মের বন্ধু, আর তাহাকে কি করিয়া ছাড়া যায়? অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। এমন সাথী তাহার আর জুটে নাই। সে প্রায় 40 টাকা জমাইছে, আর একটু বড় হইলে সে এই দল ছাড়িয়া দিবে। অধিকারী বনমারে সে আশুতোষ পালের দলে যাইবে, সেখানে বড় সুখ। রোজ রাত্রে লুচি, না খাইলে 3 আনা পয়সা খোরাকি দেয়। এই দল ছাড়িলে সে আবার অপুদের বাড়ি আসিবে, ও সেই সময় কিছুদিন থাকবে। বৈকালে কিছু আগে অজয় বলিল, চল ভাই, আজ আমার এখনই আসর হবে, সকাল সকাল ফিরি। যদি পরশুরামের দর্পসংহার হয় তবে আমি নিয়তি সাজব। দেখো কেমন একটা গান আছে। আরো 3 দিন যাত্রা হইল। গ্রাম শুদ্ধ লোকের মুখে যাত্রা ছাড়া আর কথা নাই। পথে ঘাটে মাঠে গায়ের মাঝে নৌকা বাহিতে বাহিতে রাখাল গরু চড়াইতে চড়াইতে যাত্রার পালার নতুন শেখা গান গায়। গ্রামের মেয়েরা দলের ছেলেদের বাড়ি ডাকাইয়া যাহার যে গান ভালো লাগিয়াছে তাহার মুখে সে গান ফরমাইশ করিয়া শুনিতে লাগিলেন। অপু আরো 3-4টা নতুন গান শিখিয়া ফেলিল। একদিন সে যাত্রার দলে বাসায় অজয়ের সঙ্গে গিয়াছে। সেখানে তাহার দলের সকলে মিলিয়া ধরিল তাহাকে একটা গান গাহিতেই হইবে। সেখানে সকলে অজয়ের মুখে শুনিয়াছে সে খুব ভালো গান গাহিতে পারে। অপু বহু সাধ্য সাধনার পর নিজের বিদ্যা ভালো করিয়া জাহির করিবার খাতিরে একটা গাহিয়া ফেলিল। সকলে তাহাকে ধরিয়া অধিকারীর নিকটে লইয়া গেল। সেখানেও তাহাকে একটা গাহিতে বলিল। অধিকারী কালো রঙের ভুড়িওয়ালা লোক, আসরে জুড়ি সাজিয়া গান করে। গান শুনিয়া বলিল, এসো না খোকা, দলে আসবে? অপুর বুকখানা আনন্দে ও গর্বে 10 হাত হইল। আরো সকলে মিলিয়া তাহাকে ধরে, এসো, চলো তোমাকে আমাদের দলে নিয়ে যাই। অপুর তো ইচ্ছা সে এখনই যায়। যাত্রার দলে কাজ করা মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য। সে কথা এতদিন সে কেন জানিত না? ইহাই তো আশ্চর্যের বিষয়।
সে গোপনে অজয়কে বলিল, আচ্ছা ভাই, এখন যদি আমি দলে যাই, আমাকে কি শাস্তি দিবে? অজয় বলিল, এখন এই সখী টখী কি বালকের পার্ট এই রকম, তারপর ভালো করে শিখলে। অপু সখী সাজিতে চায় না, জরির মুকুট মাথায় সে সেনাপতি সাজিয়া তলবার ঝুলাইবে, যুদ্ধ করিবে। বড় হইলে সে যাত্রার দলে যাইবে, উহাই তাহার জীবনের ধ্রুব লক্ষ্য। অজয় তাহাকে চুপি চুপি কোষ্ঠী পাথরের রং একটা ছোকরাকে দেখাইয়া কহিল, এই যে দেখছ, এর নাম বিষ্টু তেলি। আমার সঙ্গে মোটেই বনে না। আমার নিজের পয়সায় দেশলাই কিনে বালিশের তলায় রেখে শুই, দেশলাই উঠিয়ে নেয় চুরুট খেতে, আর দেয় না। আমি বলি, আমার রাত্রে ভয় করে, দেশলাইটা দাও। অন্ধকারে মন ছমছম করে, তাই সেদিন চেয়েছিলাম বলে এমন থাবড়া একটা মেরেছে। নাচে ভালো বলে অধিকারী বড় খাতির করে, কিছু বলবারও জো নেই। দিন পাঁচেক পরে যাত্রা দলের গাওনা শেষ হইয়া গেলে তাহারা রওনা হইল। অজয় বাড়ির ছেলের মতো যখন তখন আসিত যাইত। এই কদিনের মধ্যে সে যেন অপুরই আরেক ভাই হইয়া পড়িয়াছিল। অপুরি বয়সে ছোট ছেলে, সংসারে কেহ নাই শুনিয়া সর্বজয় তাহাকে এ কদিন অপুর মতো যত্ন করিয়াছে। দুর্গাও তাহাকে আপন ভাইয়ের চোখে দেখিয়াছে, তাহার কাছে গান শিখিয়া লইয়াছে, কত গল্প শুনাইয়াছে, তাহার পিসিমার কথা বলিয়াছে। তিনজনে মিলিয়া উঠানে বড় ঘর আঙিয়া গঙ্গা যমুনা খেলিয়াছে, খাইবার সময় জোর করিয়া বেশি খাইতে বাধ্য করিয়াছে। যাত্রা দলে থাকে, কে কোথায় দেখে, কোথায় শোয়, কি খায়, আহা, বলিবার কেহ নাই। গৃহ সংসারে যে সংস্পর্শ বোধ হয় জন্মবোধই তাহার ভাগ্যে ঘটে নাই। অপ্রত্যাশিতভাবে আজ তাহার স্বাদ লাভ করিয়া লোভের মতো সে কিছুতেই ছাড়িয়া যাইতে চাহিতেছিল না। যাইবার সময় সে হঠাৎ পুটুলি খুলিয়া কষ্টে সঞ্চিত 5টি টাকা বাহির করিয়া সর্বজয় হাতে দিতে গেল। একটু লজ্জা সুরে বলিল, এই 5টা টাকা দিয়ে দিদি বিয়ের সময় একখানা ভালো কাপড়। সর্বজয় বলিল, না বাবা না, তুমি মুখে বললে এই খুব হলো, টাকা দিতে হবে না। তোমার এখন টাকার কত দরকার, বিয়ে থাওয়া করে সংসারী হতে হবে। তবু সে কিছুতেই ছাড়ে না, অনেক বুঝাইয়া তবে তাহাকে নিরস্ত করিতে হইল। তাহার পর সকলে উহাদের বাড়ি দরজার সামনে খানিকটা পথ পর্যন্ত তাহাকে আগাইয়া দিতে আসিল। যাইবার সময় সে বারবার বলিয়া গেল, দিদি বিয়ের সময় অবশ্য করিয়া যেন তাহাকে পত্র দেওয়া হয়। গাবতলার ছায়ায় ছায়ায় তাহার সুকুমার বালকমূর্তি ভাটশাওড়া ঝোপের আড়ালে অদৃশ্য হইয়া গেলে হঠাৎ সর্বজয়ের মনে হইল, বড্ড ছেলে মানুষ, আহা, এই বয়সে বেরিয়েছে নিজের রোজগার নিজে করতে। অপুর আমার যদি ওইরকম হতো, মা গো। প্রথম প্রথম যখন হরিহর কাশী হইতে আসিল, তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল। এই অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই। তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল। সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে। সর্বজয়া ভাবিত শীঘ্র উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকরি দিবে। কাহারা চাকরি দেয় সেই সম্বন্ধে তাহার ধারণা ছিল কুয়াশাচ্ছন্ন সমুদ্র বক্ষের মতো অস্পষ্ট। কিন্তু মাসের পর মাস, বৎসরের পর বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল। অর্ধরাত্রি মাথায় কোনো জরির পোশাক পরা ঘোড়সোয়ারার সভাপণ্ডিত পদে নিয়োগপত্র লইয়া ছুটিয়া আসিল না, বা আরব্য উপন্যাসের দৈত্য কোনো মণিখচিত মায়াপ্রাসাদ আকাশ পাহিয়া উড়াইয়া আনিয়া তাহাদের ভাঙা ঘরে বসাইয়া দিয়া গেল না, বরং সে ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরো জীর্ণ হইতে চলিল, কড়িকাঠ আরো ঝুলিয়া পড়িতে চাহিল। আগে যাও বা ছিল তাহা আর সব থাকিতেছে না, তবু সে একেবারে আশা ছাড়ে নাই। হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা আসার কথা এমনভাবে বলে যেন সব ঠিক, অল্পমাত্র বিলম্ব আছে, অবস্থা ফিরিয়া বলিয়া। কিন্তু হয় কি, জীবন বড় মধুময় শুধু এই জন্যে যে এই মাধুর্য অনেকটাই স্বপ্ন ও কল্পনা দিয়ে করা। হোক না স্বপ্ন মিথ্যা, কল্পনায় বাস্তবতার লেশ শূন্য, নাই বা থাকিল সবসময় তাহাদের পিছনে সাধকতা। তাহারই যে জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহারা আসুক, জীবনে অক্ষয় হোক তাহাদের আসুন, তুচ্ছ সার্থকতা, তুচ্ছ লাভ।
হরিহর বাড়ি হইতে গিয়াছে প্রায় 2-3 মাস। টাকা কড়ি খরচপত্র অনেকদিন পাঠায় নাই। দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি, খায় দায় অসুখ হয়, দুদিন একটু ভালো থাকে, হঠাৎ একদিন আবার হয়। সর্বজয়া মেয়ের বিবাহের জন্য স্বামীকে প্রায় তাগাদা দেয়। স্বামীকে দিয়া 2-3খানা পত্র নীরেন্দ্রের পিতা রাজেশ্বর বাবুর নিকট লিখিয়াছে, সেদিকের আশাও সে এখনো ছাড়ে নাই। হরিহর বলে, তুমি কি খেপলে নাকি? ও সকল বড়লোকের কাণ্ড, রাজেশ্বর কাকা কি আর আমাদের পুছবেন? তবুও সর্বজয়া ছাড়ে না, বলে, লেখো না আরেকখানা, লিখেই দেখো না। নীরেন তো পছন্দ করেই গিয়েছেন। 2-1 মাস চলিয়া যায়, বিশেষ কোনো উত্তর আসে না। আবার সে স্বামীকে পত্র লিখিবার তাগাদা দিতে শুরু করে। এবার হরিহর যখন বিদেশে যায়, তখন বলিয়া গিয়াছে, এবার সে এখান হইতে উঠিয়া অন্যত্র বাস করিবার একটা কিছু ঠিক করিয়াই আসিবে। পাড়ার একপাশে নিকনো পুছনো ছোট্ট খড়ের ঘর 2-3খানা, গোয়ালের হৃষ্টপুষ্ট দুগ্ধবতী গাভী বাঁধা, মাচা ভরা বিচালি, খোলা ভরা দান, মাঠের ধারের মটর ক্ষেতের তাজা সবুজ গন্ধ খোলা হাওয়ায় উঠান দিয়া বাহিয়া যায়। পাখি ডাকে, নীলকণ্ঠ, বাবুই, শ্যামা। অপু সকালে উঠিয়া বড় মাটির ভাঁড়ে দোয়া এক পাত্র তাজা সফেন কালো গাইয়ের দুধের সঙ্গে গরম মুড়ির মশলা খাইয়া পড়িতে বসে। দুর্গা ম্যালেরিয়ায় ভোগে না, সকলেই জানে, সকলেই খাতির করে। আসিয়া পায়ের ধুলা লয়, গরিব বলিয়া কেহ তুচ্ছ তাচ্ছিল্য করে না। শুধুই স্বপ্ন দেখে, দিন নাই রাত নাই, সর্বজয় শুধুই স্বপ্ন দেখে। তাহার মনে হয় এতকাল পরে সত্য সত্যই একটা কিছু লাগিয়া যাইবে। মনের মধ্যে কে যেন বলে, কেন এতদিন হয় নাই, কেন এতকাল পরে? সেই ছেলেবেলাকার দিনে জামতলায় সজনেতলায় ঘুরিবার সময় হইতে সেজুতির আলপনা আঁকার মন্ত্রের সঙ্গে এর স্বাদ যে তাহার মনে জড়াইয়া আছে। লক্ষ্যের আলতা পরা পায়ের দাগ আঁকা আঙিনায় শ্বশুরবাড়ি ঘর সংসার পাতাইবে, এরকম ভাঙা পুরনো কোঠা বাসবন কে চাহিয়াছিল? দুর্গা একটা ছোট্ট মানকুচো কোথা হইতে জোগাড় করিয়া আনিয়া ঘরের রান্নাঘরে ধর্ণা দিয়া বসিয়া থাকে। তাহার মা বলে, তোর হলো কি দুর্গা? আজ কি বলে ভাত খাবি? কাল সন্ধ্যাবেলাও তো জ্বর এসেছে। দুর্গা বলে, তা হোক মা, সে জ্বর বুঝি, একটু তো মোটে শীত করলো। তুমি এই মানকুচুটা ভাতে দিয়ে 2টো ভাত। তাহার মা বলে, যা, অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে। আজকাল ভালো যদি থাকিস তো পরশু বরং দেব। অনেক কাকুতি মিনতির পর না পারিয়া শেষে দুর্গা মানকুচু তুলিয়া রাখিয়া দেয়। খানিকটা চুপ করিয়া বসিয়া থাকে, আপন মনে বলে, আজ খুব ভালো আছি, আজ আর জ্বর আসবে না আমার। ওবেলা 2খানা রুটি আর আলু ভাজা খাবো। একটু পরে হাই উঠে, সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ। তবুও সে মনকে বুঝায়, হাই উঠুক, এমনি তো কত হাই ওঠে, জ্বর আর হবে না। ক্রমে শীত করে, রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয়। সে রৌদ্রে না গিয়া মনকে প্রবোধ দেয় যে শীতবোধ হওয়া একটা স্বাভাবিক শারীরিক ব্যাপার। জ্বর আসার সহিত ইহার সম্পর্ক কি? কিন্তু কোনো প্রবোধ খাটে না। রোদ না পড়িতে পড়িতে জ্বর আসে, সে লুকাইয়া গিয়া রৌদ্রে বসে, পাছে মা টের পায়। তাহার মন হু হু করে, ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে, সত্যি সত্যি জ্বর হয়নি। রাঙা রোদ শ্যাওলা ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে, বৈকালের ছায়া ঘন হয়। দুর্গার মনে হয় অন্য মনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে। অপুকে বলে, বসতি কি একটু আমার কাছে, আয় গল্প করি। একদিন আর বছর ঘন বর্ষার রাতে সে ও অপু মতলব শেষ রাত্রির পিছনে সেজ ঠাকুরনদের বাগানে তাল কুড়াতে গিয়াছিল। হঠাৎ দুর্গার গায়ে পট করে একটা কাটা ফুটিয়া গেল। যন্ত্রণায় পিছু হটিয়া বাঘখানা যেখানে রাখিল, সেখানে বা পায়েও পট করিয়া আরেকটা। সকালবেলা দেখা গেল পাছে রাত্রি উহারা কেহ তাল করে আলয়, এজন্য সতু তালতলার পথে সোজা করিয়া সারি সারি বেল কাটা পুঁতিয়া রাখিয়াছে। আর একদিন যা আশ্চর্য ব্যাপার, কোথা হইতে সেদিন এক বুড়া বাঙাল মুসলমান একটা বড় রংচং করা কাজ বসানো টিনের বাক্স লইয়া খেলা দেখাইতে আসে।
ও পাড়ায় জীবন চৌধুরীর উঠানে সে খেলা দেখাইতেছিল। দুর্গা পাশেই দাঁড়াইয়া ছিল, তাহার পয়সা ছিল না, আর সকলে এক এক পয়সা দিয়া বাক্সের গায়ে একটা চোঙের মধ্যে চোখ দিয়ে কি সব দেখিতেছিল। বুড়া মুসলমানটি বাক্স সাজাইয়া বাজাইয়া সুর করিয়া বলিতেছিল, তাজ বিবিকার রোজা দেখো, হাতি বাক্কা লড়াই দেখো। এক একজনের দেখা শেষ হইলে যেমন সে চং হইতে চোখ সরাইয়া লইতেছিল, অমনি দুর্গা তাহাকে মহা আগ্রহের সহিত জিজ্ঞাসা করিতেছিল, কি দেখলি রে ওর মধ্যে? সব সত্যিকারের? উহ, সে কি অপূর্ব ব্যাপার দেখিয়াছে, তাহা তাহারা বলিতে পারে না। কি সে সব? সকলের দেখা একে একে হইয়া গেল। দুর্গা চলিয়া যাইতেছিল। বুড়া মুসলমানটি বলিল, দেখবে না খুকি? দুর্গা ঘাড় নাড়িয়া বলিল, না, আমার কাছে পয়সা নেই। লোকটি বলিল, এসো এসো খুকি, দেখে যাও, পয়সা লাগবে না। দুর্গার একটু লজ্জা হয়েছিল, মুখে বলিল, না, কিন্তু আগ্রহে কৌতূহলে তাহার বুকের মধ্যে টিপ টিপ করিয়া উঠিল। লোকটি বলিল, এসো এসো, দোষ কি? এসে দেখো। দুর্গা উজ্জ্বল মুখে পায়ে পায়ে বাক্সের কাছে আসিয়া দাঁড়াইল বটে, তবু সাহস করিয়া মুখটা চোঙের মধ্যে দিতে পারে নাই। লোকটি বলিল, এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি। দুর্গা মাথার উড়ন্ত চুলের গোছা কানের পাশে সরাইয়া দিয়া চাহিয়া দেখিল। পরে 10 মিনিটের কথা সে কোনো বর্ণনা করিতে পারে না। সত্যিকারের মানুষ ছবিতে কি করিয়া দেখা যায়, কত সাহেব ম্যাম, ঘর বাড়ি যুদ্ধ, সেসব কথা সে বলিতে পারে না। কি জিনিসই সে দেখিয়াছিল। অপুকে দেখাইতে বড় ইচ্ছা করে। দুর্গা কতবার খুঁজিয়াছে, ও খেলা আর কোনোদিন আসে নাই। গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না, উঠিয়া ঘরের মধ্যে কাঁথা মুড়ি দিয়া শোয়। আজকাল বাবা বাড়ি নাই, অপুকে আর খুঁজিয়া মেলা দেয়। বই দপ্তরে ঘুণ ধরিবার জোগাড় হইয়াছে। সকালবেলা সেই যে এক পুটলি করে লইয়া বাহির হয়, আর ফিরে একেবারে দুপুর ঘুরিয়া গেলে খাইবার সময়। তাহার মা বকে, ছেলের না নিকুচি করেছে, তোমার লেখাপড়া একেবারে ছিকেই উঠল, এবার বাড়ি এলে সব কথা বলে দেব, দেখো এখন তুমি। অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে, বইগুলা খুব চারিদিকে ছড়ায়। মাকে বলে, একটু খয়ের দাও মাও, আমি দোয়াতের কালিতে দেব। পরে সে বসিয়া বসিয়া হাতের লেখা লিখিয়া রৌদ্রে দেয়। শুকাইয়া গেলে খয়ের ভিজানো কালি চকচক করে। অপু মহাখুশি হয়ে সেদিকে চাহিয়া থাকে, ভাবে আর একটু খয়ের দেব কাল থেকে। ওহ, কি চকচক করছে দেখো একবার। পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় একখণ্ড খয়ের লইয়া কালির দোয়াতে দেয়। পরে লেখা লিখিয়া শুকাইতে দিয়া কতটা আজ জলজল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে। মনে হয়, আচ্ছা, যদি আরেকটু দেই, একদিন মার কাছে যদি ধরা পড়িয়া যায়। মা বলে, ছেলে লেখার সঙ্গে খোঁজ নেই, কেবল ডেলা ডেলা খয়ের খোঁজ দরকার, রেখে দে খয়ের। ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে, খয়ের নইলে কালি হয় বুঝি? আমি বুঝি এমনি এমনি? না, খয়ের নইলে কালি হবে কেন? ওইসব রাজ্যির ছেলে লেখাপড়া করছে না, তাদের শের শের খয়ের রোজ জোগানো রয়েছে দোকানে, যা। অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে। বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে। মন্ত্রী বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান, রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বনের মধ্যে দস্যুর হাতে পড়েন, ঘোর যুদ্ধ হয়। পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায়। নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরে বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয়। নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পূর্ণ জীবনপ্রাপ্তি বা বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনায় যাহারা বলেন যে গত বৈশাখ মাসে দেখা যাত্রার পালা হইতে এক নামগুলি ছাড়া মূলত কোনো অংশেই পৃথক নহে, বা সেই হইতেই ইহা হুবহু লওয়া। তাহারা ভুলিয়া যান যে অতীতের কোনো এক নীরব জ্যোৎস্নাময়ী রাত্রিতে নির্জন বাসকক্ষের স্তিমিত দ্বীপ সজ্জায় এক প্রাচীন কবির নীল মেঘের মতো দৃশ্যমান ময়ূর নিনাদিত দূর বনভূমির স্বপ্ন যদি
কালিদাসকে মুক্ত মেঘের ভ্রমণ বর্ণনে অনুপ্রাণিত করিয়া থাকে, তাহা হইলেই বা কি? সেই বিস্মৃত শুভ যামিনীর বন্দনা মানুষের নিজের অজ্ঞাত সারে হাজার বৎসর ধরিয়া করিয়া আসিতেছে। আগুন দিয়াই আগুন জ্বালানো যায়। ছায়ের টিপিতে মশাল গুজিয়া কে কোথায় মশাল জ্বালে? দপ্তরে একখানা বই আছে। বইখানার নাম চরিতমালা। লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত। পুরনো বই। তাহার বাবার নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতিক আছে। কোথা হইতে একখানা আনিয়াছিল। অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে। বইখানিতে যাহাতে গল্প আছে সে ওই রকম হইতে চায়। হাটে আলু বেচিতে পাঠাইলে কৃষক পুত্র রস্ক বেড়ার ধারে বসিয়া বসিয়া বীজগণিতে চর্চা করিত। কাগজের অভাবে চামড়ার পাতে ভোতা আল দিয়া অঙ্ক কষিত। মেষপালক ডুবাল ইতস্তস্থ সঞ্চরণশীল মেষতলকে যদৃচ্ছ বিচরণের সুযোগ দিয়া এক মনে গাছতলা বসিয়া ভূচিত্র মাঠে মগ্ন থাকিত। সে ওই রকম হইতে চায়। বীজগণিত কি জিনিস? সে বীজগণিত পড়িতে চায় রস্কর মতো। সে এই হাতের লেখা লিখিতে চায় না। ধারাপাত কি শুভঙ্করী এসব তাহার ভালো লাগে না। ওই রকম নির্জন গাছতলায় বনের ছায়ায় কি বেড়ার ধারে বসিয়া সে ভূচিত্র জিনিসটা কি পাতিয়া পড়িবে। বড় বড় বই পড়িবে, পণ্ডিত হইবে ওই রকম। কিন্তু কোথায় পাইবে সেসব জিনিস? কোথায় বা ভূচিত্র? কোথায় বা বীজগণিত? কোথায় বা ল্যাটিন ব্যাকরণ? এখানে শুধুই কড়ির কষার আর্যা আর তৃতীয় নামতা। মা বকিলে কি হইবে? যাহা সে পড়িতে চায় তাহা এখানে কই? গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের পাঁচালী। আসছিল এর ১২তম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।